স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। নীলা মাথা নাড়ায়। রাতুলের থেকে বিদায় নিয়ে সুহাসিনীকে ধরে গাড়িতে বসে। রুদ্র নিজেও গাড়িতে এসে বসে গাড়ি চালাতে শুরু করে। লুকিং গ্লাসে বারবার সুহাসিনীকে দেখছিস, মেয়েটা ভালোই ব্যথা পেয়েছে। কে বলেছে পিছন ঘুরে তাকিয়ে কথা বলতে বলতে দৌড়াতে? তাহলে তো এমনটা হতো না। শরীরের কোথাও ছিলে গেছে নাকি তাও তো বোঝা যাচ্ছে না। ভীতু সুহারানি আমার এত ভয় পেলে চলে বলো? কথাগুলো ভাবতে ভাবতেই সুহাসিনীদের বাসার কাছে চলে আসলো। নীলা গাড়ি থেকে নেমে সুহাসিনীকে নামায়। রুদ্রর দিকে তাকিয়ে বলে, এই ক্রাশ, বাসায় চলুন। না, আজ না, তোমরা যাও, অন্যদিন যাব। আর শোনো, সুহাসিনীর হাতে থাকা মেডিসিনগুলো সুন্দর মতো ওর ব্যথাযুক্ত স্থানে লাগিয়ে দেবে। নীলা মাথা নাড়ায়। রুদ্রকে বিদায় জানিয়ে সুহাসিনীকে নিয়ে বাসার ভেতরে আসে। সুহাসিনী একবার পেছন ঘুরে তাকিয়েছিল রুদ্রর দিকে। রুদ্র দৃষ্টি সুহাসিনীর দিকেই ছিল। চোখাচোখি হয় দুজনের। সুহাসিনী সামনে তাকিয়ে ফেলে। রুদ্র তখনও সুহাসিনীর দিকে তাকিয়েছিল। সুহাসিনী বাসার ভেতর ঢুকতেই রুদ্র সিটে মাথা এলিয়ে দিয়ে বলে, পুষ্পশূন্য দিগন্তের পথে তোমারই আমার মনে পড়ে, তবুও তুমি থাকো নীরব। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, আমার ভিতরানী সুহাসিনী। কবে বুঝবে তোমায় আমি ঠিক কতটা ভালোবাসি? একের পর এক ফোন করে চলছে নীলা রাতুলকে, কিন্তু রাতুল ফোন ধরছে না কাল থেকে। এ নিয়ে 20টার মতো ফোন করা হয়ে গেল ঘন্টাখানেকের মধ্যে। সুহাসিনী বিছানায় শুয়ে শুয়ে নীলার কাণ্ড দেখছে, আর নীলা রুমের মধ্যে পায়চারি করছে ফোন নিয়ে। তপ্ত শ্বাস ছাড়ল সুহাসিনী। কোনো ছেলে কি ভালোবাসার মানুষটার মুখে অন্য ছেলের প্রশংসা শুনতে পারে? কখনোই পারে না। এই সুহা, রাতুল আমার ফোন কেন ধরছে না? কি হলো বুঝতেছি না, এমন কেন করছে? নীলার কথায় ভাবনা থেকে বের হয় সুহাসিনী। কেন ধরবে তোর ফোন বলতো আমায়? কেন ধরবে না? কি করছি আমি? কি করেছিস জানিস না? রাতুল ভাইয়ার সামনে রুদ্র ব্যাটার এত প্রশংসা, ক্রাশ এসব বললি কেন? কেন? সত্যিটাই তো বলেছি। তুই কি পাগল? বয়ফ্রেন্ডের সামনে অন্য ছেলের প্রশংসা করবি আর সে সেটা মেনে নিবে? নির্ঘাত রাতুল ভাইয়া ভালো, তাই রেস্টুরেন্টে কিছু বলেনি। আমি হলে তো তোকে চড়িয়ে গাল করে দিতাম একদম। সামান্য প্রশংসা করাতেই রাতুল এমন করছে আমার সাথে? ভুল হয়ে গেছে। ওই বেটার প্রশংসা আর জীবনেও মুখ থেকে বের করবো না। সুহাসিনী ফোনটা হাতে নিয়ে চ্যাট লিস্টে গিয়ে রাতুলের করা মেসেজগুলো দেখায়। নীলা এতবার ফোন দেওয়ায় রাতুল যখন ফোন ধরছিল না, তখন সুহাসিনী রাতুলকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে কেন ফোন ধরছে না। তখন রাতুল বলে, আপনার বোন আমার সামনে অন্য ছেলে প্রশংসা করেছে, তাই শাস্তি স্বরূপ ফোন ধরছি না। নীলা সুহাসিনীর ফোন কেড়ে নেয়। চ্যাট লিস্টে গিয়ে মেসেজ দেয়, আমি আর কখনো অন্য কোনো ছেলের প্রশংসা করব না, জীবনেও না। বিলিভ মি, ট্রাস্ট মি, বিশ্বাস করুন। প্লিজ ফোনটা ধরুন আমার। রাতুল সিন করে রেখে দিল, রিপ্লাই করলো না। নীলা এবার কেঁদেই দেবে এমন অবস্থা। সুহাসিনী মেসেজ দেয় রাতুলকে, ভাইয়া ফোন রিসিভ করুন। নীলার কেঁদে দেবে না, তা না হলে তখন কিন্তু ফুপি চলে আসবে, আর নীলা গদগদ করে সব আপনার আর ওর ব্যাপারে বলে দিবে। 10 মিনিট পর রাতুল নিজে থেকেই ফোন দেয় নীলার ফোনে। নীলার ফোনের আওয়াজ শুনতে পেয়েই বিছানা থেকে উঠে টেবিল থেকে ফোন নিয়ে রিসিভ করে ফোন। নীলা এবার কেঁদে দেয়। সামান্য একটা বিষয় নিয়ে আপনি এভাবে আমার উপর রাগ করবেন? জানা ছিল না আমার। আর কখনো এমন করব না। এটা সামান্য বিষয় নয় নীলা। কোনো প্রেমিকই সহ্য করবে না তার প্রেমিকার মুখে অন্য কোনো ছেলের প্রশংসা। আমিও পারিনি, ভদ্রতার খাতিরে তখন চুপ ছিলাম। আর এমন ভুল হবে না। সত্যি? সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, আই লাভ ইউ। লাভ ইউ টু। শুনলাম আজ তোমার ভাই আসছে? হ্যাঁ। ও আচ্ছা। এর মধ্যে নীলার মা বাহির থেকে ডাক দেয়। নীলা রাতুলকে বাই পরে ফোন দেব কথাটা বলে ফোন কেটে দিয়ে চলে যায় বাহিরে। ছাদে বসে আছে সুহাসিনী। রুদ্র ফোন করেছিল একটু আগে। আজ সুহাসিনী আসছে বাসায়। রুদ্রও নাকি আসবে। প্রতিদিন রোজ নিয়ম করে 2 বেলা ফোন দেয় রুদ্র। আজও ব্যতিক্রম হয়নি। হঠাৎ গাড়ির আওয়াজে ধ্যান ভাঙে সুহাসিনীর। ছাদের রেলিং দিয়ে মাথা বের করে দেখে সুহাসিনী গাড়ি থেকে বের হচ্ছে। সুহাসিনী দৌড়ে নিচে নামে। সদর দরজার কাছে আসতেই দেখে সুহাসিনী এগিয়ে আসছে। সুহাসিনী বোনকে জড়িয়ে ধরে। অব্র গাড়ি থেকে লাগেজ বের করতে করতে সুহাসিনীর উদ্দেশ্যে বলে, আরে শালিকা, তোমার বোনকে ছাড়ো, আগে দুলাভাইকে সাহায্য করো। তোমার বোনের এত বড় ব্যাগ টানতে টানতে আমি হাঁপিয়ে গেলাম। থাকবে 5 দিন, আর কাপড় চোপড় নিয়ে আসবে 1 মাসের।
সুহাসিনী বোনকে ছেড়ে দুলা ভাইয়ের কাছে এসে বলে, ভাই দেখেন, সেদিন পড়ে গিয়ে মাজাটা ভেঙেছি আমি। আজ আপুর ব্যাগ নিতে গিয়ে সেই দিনের মতো ব্যাগ নিয়ে আর পড়তে চাই না, প্লিজ। সুভাষিনী এগিয়ে আসলো বোনের কাছে। রুদ্র বলল তুই নাকি হাঁড়ি পাতিলের উপর ধপাস করে পড়ে গিয়েছিলি। একটু দেখে চলবি তো, এত পড়লে কি চলে বলতো? খাস না নাকি? সেই দিন যখন বাড়ি আসলাম আমার এই সামান্য ব্যাগটাই নিতে পারলি না, চিটপটাং হয়ে পড়ে গেলি। বাবাকে বলে ভিটামিন খাওয়াতে হবে তোকে। সুহাসিনী অভ্রর দিকে তাকালো। ভাই এটা সামান্য ব্যাগ? অভ্র অবাক হওয়ার ভান করে বলে, আমিও তো তাই দেখছি, এটা সামান্য ব্যাগ। ব্যাগের ভেতর কিছুই নেই, শুধুমাত্র ব্যাগটা নিয়ে আসছে তোমার বোন। সুভাষিনী রাগী দৃষ্টি নিয়ে তাকায় অভ্রের দিকে। অভ্র ব্যাগ নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কথায় কথায় এত চোখ গরম করে তাকাও কেন? আমার বাচ্চারও তাহলে এ স্বভাব হবে দেখছি। সুহাসিনী গাড়ির ভেতর দিকটায় তাকিয়ে আছে, মেইন কেটেও বারবার উকি ঝুঁকি দিচ্ছে। সুভাষিনী সেটা দেখে মৃদু হেসে বলে, আসেনি সে। সুহাসিনী সোজা হয়ে দাঁড়ায়। কেন আসেনি? উনি যে বলল আসবে। তোমার উনির জরুরি কাজে আটকে আছে, আমাদের সাথেই এসেছিল, বাসার সামনেই নেমে গেছে, বিকালে চলে আসবে বলেছে। ও, তোমার ব্যাপার স্যাপার বুঝি না বাপু, চলো ভেতরে চলো। সুহাসিনী পেছনে একবার ঘুরে বোনের সাথে বাসার ভেতর ঢুকে পড়ে। সুমনা বেগম আর নীলিমা বেগম রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। তার মেয়ে এসেছে, মেয়ের জামাই এসেছে, একটু পরে নিলয় আসবে, ও নীলার ভাই। সব মিলিয়ে আজ হইচইপূর্ণ পরিবেশ বাসায়। সুভাষিনী নিজের রুমে শুয়ে রেস্ট নিচ্ছে, অভ্রও পাশে শুয়ে আছে। সুহাসিনী সোফায় বসে ফোন টিপছে, নীলা ছাদে গিয়ে রাতুলের সাথে কথা বলছে। হঠাৎ সদর দরজার দিকে সুহাসিনীর চোখ যেতেই দেখে রুদ্র আর তার বাবা আসছে। রুদ্র পাঞ্জাবি পরেছে। এই নিয়ে 3 বার পাঞ্জাবি পরা দেখল রুদ্রকে। মুখে বিরাজ করছে ক্লান্তি, পাঞ্জাবির হাতা কোণেই পর্যন্ত গুটিয়ে রাখা। রফিক সাহেব অফিসে ছিলেন, মেয়ে আর মেয়ের জামাই এসেছে দেখে তাড়াতাড়ি করে অফিস থেকে বাসায় এসেছেন। বাসায় আসার পথে টঙের দোকানের সামনে দেখা হয় রুদ্রর সাথে। রুদ্রও আসছিল অলস ভঙ্গিতে, এদিকে একটা কাজে আটকে পড়েছিল। রফিক সাহেব রুদ্রকে দেখা মাত্রই ডাক দেয়। রুদ্র রফিক সাহেবকে দেখে সৌজন্যমূলক হাসি দেয়। কি ব্যাপার রুদ্র, তুমি এখানে আমাদের বাসায় যাওনি? এই তো আঙ্কেল, যাব এখন। আসলে একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম। ও, তাহলে চলো একসাথে যাই। চলুন। রফিক সাহেব বাসায় ঢুকে তার মেয়েকে সোফায় বসে থাকতে দেখে মুচকি হাসি উপহার দেয়। সুহাসিনীও হাসে, এসির পাওয়ার বাড়িয়ে দেয় সুহাসিনী। রুদ্র তাকিয়ে আছে সুহাসিনীর দিকে। টি শার্ট, প্লাজো, এলোমেলো চুলে অদ্ভুত সুন্দর লাগছে সুহাসিনীকে। সুহাসিনীর অস্বস্তি হয় রুদ্রের চাহনিতে। রফিক সাহেব মেয়েকে ঠান্ডা পানি দিতে বলে। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে নর্মাল পানি এনে রফিক সাহেব আর রুদ্রকে দেয়। রুদ্র সোফায় বসে পানিটা খেয়ে বলে, থ্যাঙ্কস। রফিক সাহেব পানিটা খেয়ে নিজের রুমে চলে যায়। রুদ্র অভ্রকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় সে এসেছে। অভ্র মেসেজটা পেয়েই নিচে নেমে আসে। সুহাসিনী উপরে চলে যায় নিজের রুমে। সুহা, যা রেডি হয়ে আয়। সুহাসিনীর রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলে সুভাষিনী। হঠাৎ রেডি হওয়ার কথা শুনে সুহাসিনী অবাক হয়। রেডি হব কেন? পাশের মোড়ের দোকান থেকে ফুচকা নিয়ে আয় রুদ্রর সাথে গিয়ে, আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। তাহলে তুমিও চলো। আরে না, দেখছিস তো বিকেল হয়ে গেছে, যেতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। এই সময় বাড়ির বাইরে যাওয়া ঠিক না, মা যেতে দিবে না। তুই আর রুদ্র গিয়ে নিয়ে আয় না, মাকে বলেছি। না না, আমি যেতে পারবো না, দুলাভাইকে পাঠাও। তুই যাবি মানে তুইই যাবি রুদ্রর সাথে। এই নে শাড়ি, এটা পর। শাড়ি কেন আবার? বারে, আমার দেবরের সাথে যাচ্ছিস ফার্স্ট টাইম, শাড়ি পরবি না? সুহাসিনী তার বোনের দিকে তাকায়। সুভাষিনী তাড়াতাড়ি রেডি হতে বলে চলে যায়। মেরুন রঙের শাড়িটা পরে নেয় সুহাসিনী, চুলগুলো খোপা করে নেয়, হালকা সেজেও নিল। আয়নার একবার নিজেকে দেখে নিচে নেমে আসলো। রুদ্র তাকায় সুহাসিনীর দিকে। আজ নির্ঘাত মারার প্ল্যান করেছে এই মেয়ে। শাড়ি পরতে বলেছে কে? শালিকা, আমিও যাব। রুদ্র ভ্রুকুটি করে। তুমি কেন যাবে? বারে, আমিও ফুচকা খাবো, তাই তোমাদের সাথে সময় কাটাবো। বুড়ো বয়সে ফুচকা কেন খাবে? বউকে পাহারা দাও, বউয়ের সাথে সময় কাটাও। সুহাসিনী, চলো। রুদ্র সুহাসিনীকে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে রুদ্র সুহাসিনী। মৃদু ঠান্ডা বাতাস বইছে।
রুদ্র পলকহীনভাবে তাকিয়ে আছে সুহাসিনীর দিকে। সুহাসিনী ভেবে পায় না এত তাকিয়ে থাকার কি আছে। রুদ্র সুহাসিনীকে দাঁড়াতে বলে ছুটে যায় রাস্তার ওপাশে। ফুলের দোকান থেকে বেলি ফুলের একটা মালা এনে সুহাসিনীর খোপায় গেঁথে দিয়ে বলে, এবার পারফেক্ট লাগছে। কথাটা বলে সুহাসিনীর হাত ধরে ফুচকার স্টলে যায়। ফুচকাওয়ালা মামাকে বলে 1 প্লেট ফুচকা দিতে। সুহাসিনী তাকায় রুদ্রর দিকে। 1 প্লেট কেন? আগে 1 প্লেট খাও, পরে আবার নিও। আমি আমার জন্য বলিনি, আপনি খাবেন না? না, আমি এসব খাই না। কেন, খেয়ে দেখুন না, অনেক টেস্ট। হ্যাঁ জানি কেমন টেস্ট, পেট খারাপ হবে আমার। হবে না, খেয়ে দেখুন। না, খাবো না। মামা 2টো দিন তো ফুচকার প্লেট। 2টো কেন? আপনিও খাবেন আমার সাথে। বলেছি তো। কোনো কথা না, আপনি খাবেন আমার সাথে, ব্যাস। কথাটা বলে 1 প্লেট রুদ্রর দিকে এগিয়ে দেয় আর অন্য প্লেট সুহাসিনী নিজে নেয়। ফুচকাটাকে টকের ভেতর ডুবিয়ে নিয়ে মুখে দিচ্ছে সুহাসিনী। মুখ ভর্তি হয়ে গেছে ফুচকায়, ঠোঁটের পাশে টক পানি লেগে আছে। সেটা দেখে একটা ঢোক গেলে রুদ্র। এ মেয়ে আজ সত্যি তাকে ঠিক থাকতে দেবে না। সুহারানীর এই রূপ রুদ্রকে যে নাজেহাল করে তুলছে সেটা কি তার ভীতু রানী সুহাসিনী জানে? মেয়েটার সৌন্দর্যের বিস্তার না বাড়ালেই কি নয়? সব কিছুতেই এত সুন্দর কেন লাগে? সুহাসিনী রুদ্রকে খেতে না দেখে চোখের ইশারায় বলে, খাচ্ছেন না কেন? রুদ্রর মস্তিষ্ক অব্দি গেল না সেই ইশারা। রাস্তার অপর পাশে গাড়ির ভেতর থেকে সুহাসিনীকে সুভাষিনীর দেবরের সাথে দেখে ভ্রু কুঁচকে ফেলে নিলয়। তার সাথে অবাক হয় দুজনকে শাড়ি পাঞ্জাবি পরে ফুচকা খেতে দেখে। মনে সন্দেহ জাগে তাদের নিয়ে। ড্রয়িং রুমে চলছে পিনপিনে নীরবতা। নীলিমা বেগম আর সুমনা বেগম ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। রুদ্র আর সুহাসিনী এখনো বাড়ি ফিরে আসেনি। নিলয় সোফায় বসে আছে, তার পাশেই সুহাসিনীর বাবা। নিলয় এসেছে প্রায় 1/2 ঘন্টা হবে। সুভাষিনী অব্র নীলার সাথে কুশল বিনিময় করে এখনো মামার পাশে বসে আছে। নিলয় বারবার নড়ে চড়ে উঠছে, কিছু বলতে চাইছে। রফিক বিষয়টা লক্ষ্য করলো, গলা ঝেড়ে বলল, কিছু কি বলতে চাও নিলয়? ভরকে যায় নিলয়। আশেপাশে তাকিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, না মামা, কিছু বলতে চাইছি না, আসলে গরম লাগছে খুব। রফিক সাহেব লক্ষ্য করে দেখলেন বাহিরে বেশ ভালোই বাতাস বইছে। তার ঠান্ডা রেশ ড্রয়িং রুমেও আসছে। দক্ষিণা জানালা দিয়ে ড্রয়িং রুমেও ফ্যান চলছে। তার ভেতরেও নিলয়ের ঘামে ওঠা রফিক সাহেবের ভালো লাগলো না। তিনি হাঁক ছেড়ে সুমনাকে ডাকলেন। সুমনা খাবার রেখে রফিকের সামনে এগিয়ে এসে বলে, কি হলো, ডাকলে যে? নিলয়কে শরবত দাও, ছেলেটা এই ঠান্ডা বাতাসেও ঘেমে একাকার হয়ে গিয়েছে। নিলয় বাধা দিল। রফিক সাহেবের দিকে তাকিয়ে বলল, না মামা, শরবত লাগবে না, ফ্রেশ হলে সব ঠিক হয়ে যাবে। আমি বরং ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা বলছি, কেমন? রফিক সাহেব মাথা নাড়ালেন। নিলয় উঠে নিজের বাড়ি চলে গেল মায়ের থেকে গেটের চাবি নিয়ে। সুভাষিনী অব্র নীলা ছাদে বসে আছে। সুভাষিনীর সামনে তেঁতুলের বাটি আর গুঁড়া মরিচ দিয়ে লবণ মাখানো। মনের সুখে সুভাষিনী তেঁতুলের সাথে লবণ মিশিয়ে খাচ্ছে আর নীলা লোভাতুর দৃষ্টি দিয়ে সুভাষিনীর খাওয়া দিচ্ছে। মাঝে মাঝে জিহ্বা দিয়ে পানিও বের হচ্ছে। 2 বার সুভাষিনী নিজের তেঁতুল থেকে নীলাকে দিয়েছে, কিন্তু তারপরও নীলার আরও খেতে ইচ্ছে করছে। উপায় অন্তর না পেয়ে নীলা সুহাসিনীকে আসার পথে তেঁতুল আনতে বলে। সুহাসিনী আর রুদ্র ফুচকা আর তেঁতুল নিয়ে বাড়ি ফেরে। সুহাসিনীর হাতে ফুচকা আর রুদ্রর হাতে তেঁতুলের পলি। সুহাসিনী ফুচকাটা নিয়ে টি টেবিলে রাখে। নীলা সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সুহাসিনীকে শাড়ি পরে দেখে চোখ কপালে ওঠে। সামান্য ফুচকা আনতে কেউ শাড়ি পরে যায়? তার পেছনেই রুদ্রকে দেখে ভরকে যায় নীলা। সিঁড়ি থেকে তড়ি ঘড়ি করে নেমে সুহাসিনীর দিকে এগিয়ে এসে বলে, আমার তেঁতুল এনেছিস? সুহাসিনী কিছু বলার আগেই রুদ্র পেছন থেকে বলে ওঠে, এই যে শালি সাহেবা, আপনার তেঁতুল আমার কাছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নীলা ভ্রুকুটি করে। রুদ্রর থেকে তেঁতুলের পলিটা নিয়ে বলে, আপনার কাছে আমার বোন নিয়ে বিয়ে দেইনি, আপনি আমার শালি বলছেন কেন? বোন বিয়ে দিয়েছি অভ্র ভাইয়ের কাছে, শালি বললে অভ্র ভাই বলবে, আপনি নন, তাই না অভ্র ভাই? অভ্র সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলে, একদম সাহি কাহা তুমনে আমার প্রিয় শালি। রুদ্র ভাই, সব কিছুতে ভাগ বসাস না, এরা আমার শালি, নট ইয়োর।
রুদ্র সোফায় গা এলি দিয়ে বলে, যাও যাও, বসালাম না ভাগ, বললাম না শালি বেআইন থেকে, ঘরওয়ালি তো করতেই পারি, সেটাতে তো মানা নেই তাই না? তখন জান কলিজা বলবো। কথাটা বলে সুহাসিনীর দিকে তাকিয়ে চোখ টিপ দেয় রুদ্র। সুহাসিনী পানি খাচ্ছিল। রুদ্রর চোখ টিপ দেওয়া দেখে ভীষণ খায় সুহাসিনী। অভ্র, রুদ্র, নীলা তাকায় সুহাসিনীর দিকে। সুহাসিনী রাগে দৃষ্টি নিয়ে তাকায় রুদ্রের দিকে। রুদ্র সবার আড়ালে ফ্লাইং কিস ছুড়ে দেয়। সুহাসিনী রুদ্রকে বিড়বিড় করে বকতে বকতে চলে যায়। অভ্র রুদ্রর পাশে বসে। রুদ্র ভাইয়ের কাঁধে হাত দিয়ে বলে, ভাই বুঝলে, এত তাড়াতাড়ি মনে হয় আমার কপালে বিয়ে নাই। তোমার শালি বুঝতেই চায় না আমাকে। নীলা রুদ্রর কোনো কথার মানে বোঝে না, তাই আর রুদ্রর কথা না শুনে নিজের তেঁতুল নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। সুহাসিনী রুমে গিয়ে শাড়ি বদলিয়ে পিঙ্ক কালারের একটা কুর্তি পরে নেয়। রফিক সাহেব গিয়েছেন একটু বাড়ির সামনের মোড়টায়। রাত 8টা। সুহাসিনী দরজা ঠেলে সুহাসিনীর রুমে ঢোকে। সুহাসিনীর দিকে তাকিয়ে বলে, সুহা, খেতে আয়, মা ডাকছে। সুহাসিনী সায় জানিয়ে সুহাসিনীর পেছন পেছন আসে। রুদ্র, অভ্র, নীলা, রফিক সাহেব বসে আছেন ডাইনিং টেবিলে। সুহাসিনী গিয়ে রফিক সাহেবের পাশের চেয়ারে বসে পড়ে। খাবার মেনুতে প্রায় নিলয়ের পছন্দের খাবার। সুহাসিনী মায়ের দিকে তাকিয়ে বলে, প্রায় সবই তো দেখি নিলয় ভাইয়ার পছন্দের খাবার, ভাইয়া থাকলে ভালো হতো। নীলা সুহাসিনীর দিকে তাকিয়ে বলে, ভাইয়া তো আছেই। মানে হচ্ছে এই, ভাইয়া চলে এসেছে। কখন? এই তো সন্ধ্যার দিকে। বাসা ছিলেন না তো? ও, তাহলে এখন কোথায় ভাইয়া? আমাদের বাসায়। ভাইয়া খাবে না? হ্যাঁ খাবে। সুহা, তুই খেয়ে একটু ডেকে আনতো। তরকারিটা পাতে দিতে দিতে কথাটা বলে সুমনা বেগম। সহসা রুদ্র তাকায়। খাবার কোনো রকম গেলে কিছু বলতে নেবে তার আগেই পেছন থেকে নিলয় সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলে, তার আর দরকার নেই মামি, আমি চলে এসেছি। সুহাসিনী তাকায় ভাইয়ের দিকে। নিলয় তার বেস্ট ফ্রেন্ডের মতো। মুখে হাসি ফুটে ওঠে নিলয়কে দেখে। রুদ্র সুহাসিনীর সেই হাসি দেখতে পায়, সাথে সাথে বুকের বাঁ পাশটায় তার চিনচিনে ব্যথা অনুভব করে। কই, সুহাসিনী তো তাকে দেখলে এভাবে হাসে না, বরং পালাই পালাই করে। নিলয় এগিয়ে এসে সুহাসিনীর পাশের চেয়ারে বসে পড়ে। রুদ্র রাগ হয়। নিলয় এটা ওটা জিজ্ঞেস করছে সুহাসিনীকে, আর সুহাসিনী হেসে হেসে সব কথার উত্তর দিচ্ছে। রুদ্র আর সইতে পারল না। গলা দিয়ে খাবারও নামলো না তার। অর্ধেক খাবার প্লেটে রেখেই হাত ধুয়ে উঠে চলে গেল। কি রে শোভা, রুদ্র এলো এত রাতে, চলে গেল যে? হঠাৎ মায়ের কথায় পেছন ফিরে তাকায় সুহাসিনী। রুদ্র চলে গেছে? কখন? সুভাষিনীও চমকায়। রুদ্র বাড়ি থেকে চলে গেছে? কই, তাকে তো কিছু বলেনি। আচ্ছা, অভ্রকে বলেছে নাকি? সুমনা বেগম সুভাকে কিছু বলতে না দেখে বলে, কি হলো, বলছিস না কেন? সুভাষিনী মায়ের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, আসলে মা, রুদ্রর কি যেন একটা জরুরি কাজ আছে, তাই চলে গেল। ও। কথাটা বলে সুমনা বেগম চলে গেল। সুহাসিনী বোনের পাশে দাঁড়িয়ে বলে, উনি সত্যি চলে গেছে আপু? কই, কখন গেল? আমি তো দেখলাম না। আমিও তো দেখিনি। সুহাসিনী ভ্রু কুচকে তাকায় সুভাষিনীর দিকে। দেখোনি? তাহলে বললো যে জরুরি কাজ আসায় সে চলে গেছে। মিথ্যে বলেছি, দেখলি না মা কিভাবে জেরা করছিল? তাই বলে মিথ্যে বলবে? রুদ্রকে ফোন দে। ভরকে যায় সুহাসিনী। সে কেন রুদ্রকে ফোন দেবে? কি হলো, ফোন দিচ্ছিস না কেন? ফোনে টাকা নেই, ফোন যাবে না। তোর ফোনটা দে আমার কাছে, দেখি টাকা আছে কি নেই। সুহাসিনী রুম থেকে নিজের ফোনটা এনে সুভাষিনীর হাতে দেয়। সুভাষিনী রুদ্রর নাম্বারে ফোন দিয়ে দেখে সত্যি সুহাসিনীর ফোনে টাকা নেই। অগত্যা ওয়াইফাই অন করে ফেসবুকে ঢুকে রুদ্রর নাম সার্চ দিতেই দেখে রুদ্র সুহাসিনীর সাথে অ্যাড। অবাক হয় সুভাষিনী। রুদ্রকে ফেসবুকে অ্যাডও করে ফেলেছে। রুদ্রর আইডিতে ঢুকে সুভাষিনী মেসেজ দেয়। 5 মিনিটের মাথায় রুদ্রর মেসেজ আসে, চলে গেছো কেন না বলে। রুদ্র সুহাসিনী মেসেজ দেখে ভেবেছিল সুহাসিনী দিয়েছে মেসেজ, কিন্তু মেসেজের ধরন দেখে বুঝলো এটা সুহাসিনীর মেসেজ নয়। জরুরি কাজ মনে পড়ে গিয়েছিল, তাই চলে এসেছি। সুভাষিনী আর মেসেজের উত্তর দিল না। ফোনটা বোনের দিকে এগিয়ে সোফা ছেড়ে উঠতে উঠতে বলে, ভালোই চলছে, তাহলে চালিয়ে যা। সুহাসিনী বুঝলো না বোনের কথার মানে। পানির বটল ভরে বটল নিয়ে রুমে চলে যায়। এখন তার একটা ঘুমের প্রয়োজন। নীলার সাথে অনেক রাত অবধি গল্প করেছে, এখন না ঘুমালেই নয়।
রাত বাজে 1:45। ফোনের রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুহাসিনীর। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রুদ্রর নাম জল করছে। সাথে সাথে সমস্ত ঘুম উবে যায়। এত রাতে ফোন কেন করেছে লোকটা? এসব ভাবতে ভাবতেই ফোন কেটে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুহাসিনী। এর মধ্যে আবার ফোন দেয় রুদ্র। সুহাসিনী ফোনটা নিয়ে রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে কর্কশ গলায় রুদ্র বলে ওঠে, আমার রাজ্যের সমস্ত ঘুম চুরি করে তুমি নিরানন্দে ঘুমাচ্ছ সোহা। আপনার ঘুম আমি চুরি করেছি মানে? এই যে আমার চোখে ঘুম নেই, অথচ তুমি ঘুমাচ্ছিলে। আপনার চোখে ঘুম নেই কেন? নিশাচর পাখি নাকি আপনি? হলে মন্দ হতো না, তোমাকে পাহারা দিতাম রাত্রিবেলায় নিশাচর পাখি হয়ে, আর দিনের বেলায় রুদ্র হয়ে। আমার ঘুম ধরছে, ঘুমোবো আমি। রাত 12টা অবধি যখন গল্প করছিলে তখন ঘুম কোথায় ছিল? আমার চোখেই ছিল। নিলয়কে আমার থেকে বেশি হ্যান্ডসাম, ড্যাশিং। হঠাৎ কথার মাঝখানে নিলয়কে নিয়ে এমন কথা মোটেও আশা করেনি সুহাসিনী। হঠাৎ নিলয় ভাইয়ার কথা বলছেন যে? না এমনি বলো তো, কে বেশি হ্যান্ডসাম ড্যাশিং, আমি নাকি নিলয়? দুজনেই নিঃসন্দেহে হ্যান্ডসাম ড্যাশিং, তবে নিলয় রুদ্র তুলনায় ফর্সা। রুদ্র তো শ্যামলা, যাকে চোখ বন্ধ করে এক পাকে শ্যাম পুরুষ বলা চলে। চোখ বন্ধ করে একটা তপ্ত শ্বাস ফেলল সুহাসিনী। এটা কেমন কথা? আচ্ছা শোনো, নিলয়ের সাথে মিশতে না করব না, কিন্তু অতিরিক্ত মেলামেশাও আমি বরদাস্ত করব না। নিলয়ের সাথে মিশো, কিন্তু খুব একটা গভীরে গিয়ে মিশো না। তোমায় নিলয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখলে আমার বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা অনুভূত হয়। নিলয় যখন তোমার দিকে তাকায় তখন শ্বাস আটকে যায় আমার। অল্প করে মিশবা তার সাথে, আর হেসে হেসে কথা বলবা না। পীড়া দেয় আমাকে তোমার হাসি। কথাটা সুহাসিনীর হৃদয়ে গিয়ে বিধে। লোকটার কণ্ঠে কিছু একটা ছিল। যখন বাক্যগুলো উচ্চারণ করছিল মনে হচ্ছিল কথাগুলো তার বলার সময় গলা কাঁপছিল। রুদ্র ফোন কেটে দেয়। সুহাসিনী বিছানা থেকে নেমে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরের ঠান্ডা বাতাস সুহাসিনীর পুরো শরীরটাকে শীতল করে দেয়। দমকা হাওয়ায় কোমর অবধি থাকা চুলগুলো উড়ে বেড়ায়। বেশ ভালো লাগছে মুহূর্তটা। ব্যালকনিতে থাকা চেয়ারটায় বসে আকাশে থাকা দু একটা তারা আর চাঁদ দেখতে লাগলো। রুদ্র ছাদে দাঁড়িয়ে আছে, ঘুম নেই তার চোখে, শুধু দিন গুনছে কবে সুহাসিনীর পরীক্ষা শেষ হবে আর তাকে নিজের করে পাবে। এক একটা দিন রুদ্রর 1 বছরের মতো লাগছে। দিন যেন ফুরাইতে চাইছে না। সুহাসিনীকে প্রথম দেখেছিল সুহাসিনীদের এলাকার স্কুল মাঠে। তখন সুহাসিনী ক্লাস 9-এ পড়ে। কিশোরী এক মেয়েকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায় রুদ্র। মেয়েটির হাসির শব্দে সেদিন ঘায়েল হয়ে গিয়েছিল রুদ্র। এত সুন্দর করে কেউ হাসে? কথা বলার সময় হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো, আর একবার হাসি পেলে হাসি থামার নাম নেই। এই তো বছর 3 আগে সুহাসিনীদের এলাকায় গিয়েছিল রুদ্র তার এক ফ্রেন্ডের বাসায়। কোনো এক দরকারে ফ্রেন্ড শামীমের সাথে তাকে স্কুলে আসতে হয়। মাঠের মধ্যেখান দিয়ে হেঁটে যাচ্ছিল শামীম আর রুদ্র। হঠাৎ এক হাসির ঝঙ্কারে হাঁটা আপনা আপনি থেমে যায় রুদ্রর। পেছন ঘুরে তাকাতেই চোখ যায় বট গাছের নিচে থাকা 3 কিশোরীর দিকে। তাদের মধ্যে হাসতে থাকা সুহাসিনীকে দেখে হৃৎপিণ্ডের স্পন্দন থেমে যায়। মেয়েটা হাসলে গালে টোল পড়ে। একদম বাচ্চা টাইপের লাগলো রুদ্রর কাছে সুহাসিনীকে। শামীম রুদ্রর হাঁটা বন্ধ দেখে তাড়া দেয়। রুদ্র এক পলক সুহাসিনীকে দেখে চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, মেয়ে, তোমার হাসি তারকা রাশির থেকেও বেশি সুন্দর, বেশি উজ্জ্বল। তোমার মুখে লেগে থাকা হাসি মাদকতায় পূর্ণ আমার হৃদয়কে করেছে চুরি। দ্বিতীয় সাক্ষাৎ হতে খুব একটা সময় লাগেনি। ভাগ্যক্রমে রুদ্রর ভাই অব্রর জন্য যে মেয়েটি দেখা হয়েছিল সেটি সুহাসিনীর বড় বোন সুভাষিনী। বিয়ে বাড়িতে দ্বিতীয় সাক্ষাৎ হয় তাদের, তাও সেটা সুহাসিনীকে ধমক দিয়ে। রুদ্র হেঁটে যাচ্ছিল আর সুহাসিনী জুসের গ্লাস নিয়ে দৌড়ে আসছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খাওয়ায় আর শরীরের তরল পদার্থ দেখে মেজাজ তুঙ্গে উঠে যায় রুদ্রর। সামনে থাকা মানুষটাকে না দেখেই এক রাম ধমক দিয়ে বলে উঠল, চোখে দেখতে পারেন না, অন্ধ নাকি? দিলেন তো আমার পোশাকটা নষ্ট করে। সুহাসিনী সিটিয়ে যায় ভয়। অপরাধীর ন্যায় বলে, দুঃখিত, আসলে আমি বুঝতে পারিনি আপনি সামনে চলে আসবেন, আর এভাবে ধাক্কা লেগে জুস আপনার শরীরে পড়ে যাবে, বুঝিনি আমি। কণ্ঠে কিছুটা মাদকতা ছিল। রুদ্র চোখ তুলে তাকায়, সামনে সুহাসিনী, আর সে কিনা এতক্ষণ হন্যে হয়ে এই মেয়েটাকে খুঁজছিল।
বেয়াদব মেয়ে আসার পর থেকে এক ঝলক দেখা দিয়েই উধাও হয়ে গিয়েছিল। রুদ্র কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, ওয়াশরুমটা দেখিয়ে দিন, আর নেক্সট টাইম দেখে শুনে চলবেন। সুহাসিনী মাথা নাড়ায়, রুদ্রকে নিয়ে ওয়াশরুম দেখিয়ে চলে আসে। এরপর আস্তে আস্তে তাদের দেখা সাক্ষাৎ হতো, কিন্তু রুদ্র বা সুহাসিনী কেউ সেভাবে কথা বলতো না কারোর সাথে। সুহাসিনী সেদিন ধমক খেয়ে বুঝে গেছে এ ছেলে রাগী টাইপের। রুদ্র এনজয় করতো বিষয়টা। মেয়েটা তাকে ভয় পায়। পিচ্ছি মেয়ে, বয়সে তো 6 কি 7 বছরের ছোট হবেই। রুদ্র কখনোই সুহাসিনীর সাথে প্রেমের সম্পর্ক করতে চায়নি, তাই সময় নিয়েছে। সুহাসিনী আর একটু বড় হলে তার বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবে, ততদিনে সুহাসিনী বুঝতার হবে। কিন্তু এখন তো আরও পরিস্থিতি বেঁকে বসেছে। এই মেয়ে বুঝতেই চায় না রুদ্র তাকে কতটা ভালোবাসে। সব সময় শুধু পালাই পালাই করে। সুহাসিনী কলেজ ড্রেস পরে ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হয়। নিলয় ছাদে ছিল। সুহাসিনীকে দেখে নিলয় দ্রুত গতিতে নিচে নেমে সুহার সামনে দাঁড়ায়। সুহা ভ্রু কুচকে তাকায়। কলেজ যাচ্ছিস? চল এগিয়ে দিয়ে আসি। না ভাইয়া, আমি যেতে পারবো। নীলা কি চলে গেছে? হ্যাঁ, কিছুক্ষণ আগে চলে গেল। নীলা আর সুহাসিনী ভিন্ন কলেজে পড়ে, দুজনেই ইন্টার সেকেন্ড ইয়ারে। নীলার পয়েন্ট কম থাকায় সুহাসিনীর কলেজে অ্যাডমিট হতে পারেনি। সুহাসিনী ওহ বলে হাঁটা লাগায়। নিলয় সুহার পেছন পেছন হাঁটে। সুহা পেছন ফিরে তাকায়, হেসে বলে, আসতে হবে না, আমি চলে যেতে পারবো তো। খানিকটা যাই, তারপরে চলে আসবো। সুহাসিনী মাথা নাড়ায়, পাশাপাশি হাঁটে দুজন। তোদের এক্সাম কবে? এইচএসসি হ্যাঁ। মাস 2-এর মধ্যে। ওহ। বাড়ির সামনে রাস্তার মোড়ে এসে সুহাসিনী নিলয়কে চলে যেতে বলে। নিলয় চলে যায়। সুহাসিনী তপ্ত শ্বাস ফেলে। রুদ্র আসবে বলেছে। নিলয় থাকলে আবার কথা শোনাতো। সামনে আরেকটু হাঁটতেই দেখে রুদ্র বাইক নিয়ে আসছে। সময়ের তুলনায় আজ অন্যান্য দিনের চাইতে একটু আগেই বাসা থেকে বের হয়েছে সুহাসিনী। রুদ্র সুহাসিনীকে দেখে বাইক থামিয়ে মুচকি হাসি দেয়। সুহাসিনীও হাসে, ইশারায় বাইকে বসতে বলে। সুহাসিনী চুপচাপ বাইকে বসে। রুদ্র অবাক হয়, তবে সেসবকে পাত্তা না দিয়ে সুহাসিনীকে নিয়ে কলেজে গেল। এর মধ্যে আর কোনো কথা হয়নি তাদের মাঝে। সুহাসিনীকে কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে আসতে নিলে পেছন থেকে সুহাসিনী ডেকে ওঠে রুদ্রকে। রুদ্র পেছন ফিরে তাকায়, চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি? সুহাসিনী খানিকটা এগিয়ে এসে বলে, দুপুরে নিতে আসবেন আমায়? রুদ্র সুহাসিনীর আগা গোড়া ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আসবো নিতে। সুহাসিনী জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বলে, তাহলে আসার পথে আমার জন্য একটা লাল গোলাপ আর বেলি ফুলের মালা নিয়ে আসবেন। রুদ্র অবাকের শেষ পর্যায়ে চলে যায়। মেয়েটার কি হলো আজ? হঠাৎ এমন বিহেভিয়ার করছে কেন? মাথা নাড়ায় রুদ্র। সে আনবে তার সুহারানির জন্য গোলাপ আর বেলি ফুলের মালা। আর কিছু? সুহাসিনী মাথা ডানে বামে ঘোরায়। আর কিছু লাগবে না। রুদ্র এক পলক সুহাসিনীর দিকে তাকিয়ে বাইকে উঠে চলে যায়। সুহাসিনী রুদ্রর যাওয়ার দিকে তাকিয়ে স্মিত হাসে। কাল রাতে হঠাৎ করে সুহাসিনী আসে সুহাসিনীর ঘরে, রুমের লাইট জ্বলতে দেখে। রুমে ঢুকে ব্যালকনিতে সুহাকে দেখে এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখে শোভা। চমকে উঠেছিল সুহা। পেছন ঘুরে বোনকে দেখে ভয়টা কেটে যায়। কিরে, না ঘুমিয়ে ব্যালকনিতে যে? সুহাসিনী আকাশে থাকা চাঁদটার দিকে তাকিয়ে বলে, এমনি আপু, ঘুম ধরছিল না, তাই বেলকনিতে এসে দাঁড়িয়ে চাঁদ দেখছি। রুদ্রের সাথে কথা বলেছিস? একটু বোঝার চেষ্টা করিস ছেলেটাকে। রুদ্রকে সময় দে, তার সাথে মিশে দেখ। দেখবি রুদ্রর সাথে কথা বলতে কমফোর্ট জোন পেয়ে যাবি, ভয়টা দূর হবে। বিয়েটা কিন্তু রুদ্রর সাথেই হবে তোর, সে কথা মাথায় রাখিস। তাই আগে থেকেই সম্পর্কটাকে সহজ করে নে। সুহাসিনী বোনের কথা শুনে হাসে। সুভাষিনী সুহার হাসি দেখে ভ্রুকুটি করে বলে, হাসছিস যে? হাসার মতো কিছু বলেছি? সুহাসিনী হাসি থামিয়ে বোনের দিকে তাকিয়ে বলে, বুঝবে না, রাত হয়েছে, গিয়ে ঘুমাও। সুভাষিনী আর কথা না বাড়িয়ে চলে যায়। সুহাসিনী ব্যালকনির রেলিংয়ে 2 হাত দিয়ে কপাল ঠেকিয়ে বলে, আপনি বড্ড নেশালো রুদ্র, যা আমার প্রতিনিয়ত টানে আপনার দিকে। যেখানে একটা ছেলে আর চোখে তাকালেও একটা মেয়ে বুঝে যায় ছেলেটা কোন নজরে তাকিয়েছে তার দিকে। আর আপনার সেদিনের মুগ্ধ হয়ে তাকানোর দৃষ্টির মানে আমি বুঝবো না? আর একটু এই বোকা সুহাসিনীকে সহ্য করুন। অনেক ধমকেছেন, তার শোধ কি আমি নিব না? আমার ফিলিংস বুঝেও না বোঝার ভান করব?
শহর থেকে অনেকটা দূরে কাঁচা রাস্তার এঁকে বেঁকে যাওয়া মেঠো পথ দিয়ে হেঁটে চলেছে সুহাসিনী আর রুদ্র। তার কলেজ ছুটির পর রুদ্র এসেছিল সুহাসিনীকে নিতে। সুহাসিনী কলেজের বাইরে দাঁড়িয়েছিল রুদ্রর জন্য। রুদ্র তার পকেট থেকে বেলি ফুলের মালা সুহাসিনীর হাতে পরিয়ে দেয় আর গোলাপ ফুলটা পকেটেই রেখে দেয়। সুহাসিনী বেলি ফুলে হাত বুলিয়ে বলে, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।